নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প বাজি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত বাজি। দিবানাথ ছিলেন আমার স্বামী। ছিলেন বলাটা বোধহয় ঠিক হলো না। ছিলেন শব্দটি বড় বেশি নেতিবাচক। এর মধ্যে বড় বেশি নেই নেই গন্ধ। এমনও তো হতে পারে দিবানাথ হয়তো এখনো বেঁচে আছেন। অবশ্য তার মারা যাওয়াটাও কিছু বিচিত্র নয়। আমি তার বাঁচা মরার সঠিক সংবাদ ঠিক জানি না। আমার সঙ্গে দিবানাথের বিয়ে হয়েছিল আজ থেকে ৪৩ বছর আগে। দিনটার তেমন কোনো বিশেষত্ব ছিল না। শুধু মনে আছে অঘ্রাণের সেই দিনটিতে সকালের দিকে খানিকটা বৃষ্টি হয়েছিল। কাক ভরে যখন আমাকে দধিকর্মার জন্য ডেকে তোলা হলো, তখন কে যেন, বোধহয় আমার কোনো মাসি টাসি হবে, বলেছিলেন, এই অঘ্রাণে হঠাৎ মেঘ এলো কোত্থেকে? তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গিয়েছিল একদমই। কাজকর্মে সেদিন কোনো বিঘ্নই ঘটেনি, কিন্তু আমার মনে যে মেঘ ছিল সেটি কিন্তু সরল না। কারণ ছিল একটাই, এই বিয়েতে আমার এতটুকুও মত ছিল না। বিষয়টা তবে একটু বিশদ করা যাক। আমার বিয়ে ঠিক হয়েছিল আমি গ্র্যাজুয়েট হওয়ার পরপরই। বিবাহ, স্বামী, প্রেম ইত্যাদি সম্পর্কে ততদিনে আমার একটা নিজস্ব কল্পজগৎ গড়ে উঠেছে। আমার কল্পনা স্বামী হবে ফরাসি ধরনের দুরন্ত প্রেমিক। তার রূপটি হবে গ্রিক দেবতার মতো, অথচ তার বুকের মধ্যে থাকবে এক নিখাদ বাঙালি হৃদয়। রুচি, সংস্কৃতি, রসিকতা বোধ সব মিলিয়ে একটা দারুণ কিছু, যেমনটি আগে কেউ কখনো দেখেনি। দিবানাথের ছবি আমাকে যখন দেখতে দেওয়া হয়েছিল, সেটি দেখা মাত্রই আমার স্বপ্ন চৌচির হয়ে গেল। ও মা, এ যে একেবারে গাঁটটা গোট্টা কেজো মানুষ, একেবারে রসকসীন দোকানদার চেহারা। তার উপর কানে এসেছিল লোকটির লেখাপড়াও নাকি বেশি দূর নয়। স্কুলের গণ্ডি পেরোনোর পরপরই মন দিয়েছেন পৈতৃক ব্যবসায়। বয়সেও তিনি আমার থেকে অন্তত ১২ বছরের বড়। তখনকার দিনে বিয়ের ব্যাপারে মেয়েদের মতামত জানানোর রেওয়াজ ছিল না, তবে আমাদের বাড়ির হাওয়াটি ছিল একটু অন্যরকম, অনেকটাই খোলামেলা। বাবা শিক্ষকতা করতেন, আমার লেখাপড়ায় ছিল তার ভীষণ উৎসাহ। গল্প লেখার একটা ভুতুড়ে শখ ছিল আমার, সেটাকেও তিনি খুব তারিফ করতেন। আমার স্বাধীন চলাফেরাতেও বাধার সৃষ্টি করেননি কখনো। বাবা মানুষটি ছিলেনও ভারী আমোদে ধরনের, শক্তপোক্ত নয়, একটু ঢিলে ঢালা স্বভাবের লোক। পড়াশুনো ছাড়া তার বাকি সময় কাটত গান বাজনায়। কোথায় ফৈয়াজ খাঁ আসবেন, কোথায় আলাউদ্দিন খাঁ বাজনা বাজাবেন, কোথায় সারাফত হোসেন খাঁর গান হবে, এই ছিল তার ধ্যান জ্ঞান। নিজেও বাজাতেন তিনি এসরাজ। আমি তাকে একটুও ভয় পেতাম না। দিবানাথের ছবি দেখার পর একমাত্র তাকেই বলতে পেরেছিলাম, বাবা, আমি কি তোমার খুব বোঝা হয়ে গেছি? মনে আছে সেই সন্ধ্যায় বাবা গুনগুন করে একটা বন্দেশ ভাঁজছিলেন, গড়ি সুরাত মন ভৈরে হাড়ে মোড়ে। থমকে গিয়ে বলেছিলেন, কেন রে, কি হলো? বাবা, আমি এমএটা পড়ব ভাবছিলাম। বাবাকে মুহূর্তের জন্য চিন্তিত দেখিয়েছিল।
বিয়ে তো আজ বা কাল করতেই হবে। তাই বলে এক্ষুনি? বাবার যুক্তি ছিল, এত ভালো ঘর, দেনা পাওনা নেই, ছেলেটার তোকে এত পছন্দ, এসব কি বারবার পাবো? পূর্ব ঘটনাটা আমি জানতাম। আমারই এক পিস্তুত দিদির বিয়েতে দিবানাথ নাকি দেখেছিলেন আমাকে, আর দেখেই মুগ্ধ। পরদিনই সম্বন্ধ নিয়ে তাদের বাড়ির লোক হাজির। কুটোটি দিতে হবে না, শাঁখা সিঁদুরে মেয়ে নিয়ে যাব আমরা। আমি ঠোঁট ফুলিয়ে বাবাকে বললাম, বারে, আমার বুঝি একটা পছন্দ অপছন্দ নেই? এতক্ষণে বাবার মুখে হাসি ফুটেছে। তা দিবানাথ খারাপটা কি? ওদের অবস্থা এখন পড়তি, তাও তো আমাদের থেকে অনেক ভালো। কলকাতায় অত বড় একটা বাড়ি, ছেলেটাও খুব পরিশ্রমী, ব্যবসা ভালো চালাচ্ছে। বাড়িতে শাশুড়ি নেই, দেওর ননদ নেই, শ্বশুর অথর্ব। তুই তো রানী হয়ে থাকবি রে। লজ্জার মাথা খেয়ে বলে ফেলেছিলাম, তুমি চেহারাটা দেখেছো বাবা? লেখাপড়াও শেখেনি যে। বাবা ধমক দিয়ে বলেছিলেন, ছি খুকি ছি, মানুষের রূপ নিয়ে কখনো নিন্দে করতে আছে? সৌন্দর্য চামড়ায় থাকে না, থাকে অন্তরে। আর লেখাপড়ার কথাই যদি বলো, সে যা ব্যবসা করছে তাতে বিএ এমএ পাশ করে তার কি এমন মোক্ষ লাভ হতো? ডিগ্রির মাপকাঠিতে শিক্ষাকে মাপতে যাওয়া সবসময় ঠিক নয়। বাবার আকস্মিক রূঢ়তায় আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এ যেন আমার নিত্যদিনের বাবা নয়, যেন এক অচেনা মানুষ। পরে জেনেছি এই বিয়ে নিয়ে বাবারও প্রথমটা খুঁতখুঁতনি ছিল, কিন্তু মা ঠাকুমার চাপে তার আপত্তি ধোপে টেকেনি। হয়তো নিজের ওপর ক্ষোভটাই ফেটে পড়েছিল আমার ওপর। কে না জানে বাবাদের থেকে মায়েরাই মেয়েদের বিদায় করার জন্যে বেশি উতলা হয়ে থাকে, তখনও এখনো। তাই বিয়েতে আর প্রতিবাদ করিনি। কিন্তু একটা মেয়ে কুড়ে এসে বাসা বেঁধেছিল বুকে। সজল মনে বিয়েটা করে নিয়েছিলাম বটে, কিন্তু শুভদৃষ্টির সময়েও আমি দিবানাথের দিকে তাকাইনি। আসলে তাকানোর ইচ্ছেটাই হয়নি। তবু নিজের অজান্তেই সপ্তপদীর সময়ে কি করে যেন চোখ পড়ে গিয়েছিল, আর দেখেছিলাম চন্দন চর্চিত হয়েও লোকটির চেহারা ছবির থেকেও ঢের নীরস। উচ্চতা মাঝারি নয়, বেঁটেই বলা যায়। উজ্জ্বল আলোতেও কালো রং কেমন খসখস করছে। ঝাঁটার মতো বিশ্রী গোঁফও আছে একটা। এই মানুষের সঙ্গে সারাটা জীবন থাকবো আমি, এক বিছানায় শোব, এই পুরুষের সন্তান ধারণ করতে হবে আমাকে। বাসরটিও জমল না। আমার কয়েকজন সখী হাসি মশকরার চেষ্টা চালিয়েছিল। কেতকী আদির সার্থক গানও ধরেছিল একটা। কিন্তু আমার স্বামীটি এমন গোমরা নিষ্প্রাণ মুখে বসেছিলেন যে কেতকীরা আর বেশি দূর এগোতে সাহস পায়নি। কিন্তু ফুলশয্যার রাতে সেই দিবানাথের রূপ গেল বদলে। দরজা বন্ধ হতেই গোমরা ভাব উধাও। রুক্ষ স্বরটিতে ছুনছুন গানের কলি, কানা কেষ্টর গান। ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, এরকম গান। ফুলশয্যার উপযুক্ত গানই বটে। সঙ্গীত চর্চা করতে করতেও তখন দিবানাথ আমাকেই নিরীক্ষণ করছিলেন। আমি কচি খোকিটি নই, কি কি হবে এখন আমার তা জানা। দুদিনেই বিয়েটাকে ভবিতব্য বলে মেনে নিয়েছি। তবুও যেন আমার গলাটা শুকিয়ে আসছিল। একসময় গান থামিয়ে দিবানাথ বিছানায় এসে বসলে। বললেন, তোমার নামটি তো ভারী সুন্দর, বসুন্ধরা। আমি চুপ, আড়ষ্ট। তিনি আবার বললেন, বসুন্ধরা মানে তো পৃথিবী, তাই না? এরকম বোকা প্রশ্নের কোনো মানে হয়? তিনি আমার কাঁধে হাত রাখলেন। হাতটি কাঁপছিল। বললেন, বসুন্ধরা নাম ডাকার পক্ষে ভালো না, ছোট করারও অসুবিধে আছে। বসুও কেমন যেন
ধরাও ভালো শোনায় না। জড়সড় হয়ে বসে থাকতে থাকতে এবার আমার হাসি পেয়ে যায়। কাঁধ ধরে দিবানাথ একটু কাছে টানে নামায়, বলেন, আচ্ছা, আমি যদি তোমাকে খুকি বলে ডাকি, তোমাদের বাড়ির মতো? বাইরে সানাই বাজছিল এক টানা। নহবতখানা বানিয়ে গোটা রাত সানাই বাদনের বন্দোবস্ত করেছেন আমার স্বামী। বন্ধ দরজা ভেদ করে সানাইয়ের সেই সুর আছাড়ি পিছাড়ি খাটছিল ঘরে। আলো বেশি নেই, বিশাল কক্ষে একটি মাত্র বেডল্যাম্প চলছে। আলো আধারে সানাইয়ের সুর অন্ধকারকে আরো বেশি প্রকট করে তুলেছে। আমি ঝট করে উঠে বললাম, আমাকে খুকি বলে ডাকবেন কেন? কেন, ডাকটা কি খারাপ? বলেই বিভিন্ন ভঙ্গিমায় বিচিত্র স্বরে খুকি শব্দটাকেই উচ্চারণ করলেন দিবানাথ। আমার খুব রাগ হয়ে গেল। আমি বললাম, না, আমাকে আপনি একদম খুকি বলে ডাকবেন না। তাহলে তো মুশকিল হলো, কি বলে ডাকবো তাহলে তোমায়? তুমি আমার থেকে এত ছোট। যা খুশি পারুন ডাকুন, কিন্তু একদম খুকি নয়। পুরো নাম ধরেই তো ডাকতে পারেন আমায়। আমার স্বরে বোধহয় একটু তেজ ছিল, যাতে কিছুটা অপ্রতিভ হয়ে পড়েছিলেন দিবানাথ। কাঁধ থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালে। বেশিক্ষণ থাকলেন না সেখানে, আবার ফিরে এসেছেন বিছানায়। আমার হাতে হাত নাড়াচাড়া করছেন মিনমুখী বালা। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আমাকে তোমার পছন্দ হয়নি তাই না? সত্যি বলতে পারলে কি ভালোই যে হতো। পছন্দ না হলেও কিন্তু উপায় নেই, আমার সঙ্গেই ঘর করতে হবে তোমায়। মনে মনে বললাম, জানি তো। তোমাকেই কিন্তু পুরো সংসারটার দায়িত্ব নিতে হবে। বিয়ের ভিড় কাটলে সবকিছু বুঝে শুনে নেবে। শুনেছ তো, রোজগার পাতি আমি খারাপ করি না। সবই এখন থেকে তোমার জিম্মায় থাকবে, এমনকি আমিও। বলেই প্রস্তুতির অবকাশ না দিয়েই একটি চুম্বন সারলেন দিবানাথ। চুম্বন যে এত স্বাদহীন কোষ্টে হতে পারে এ আমার ধারণাই ছিল না। হায় ফরাসি প্রেমিক! সংকোচ আর বিরক্তি মাখা মুখে আমি যখন পরবর্তী আক্রমণের অপেক্ষায়, দিবানাথ হঠাৎ বলে উঠলেন, খাঁ সাহেব সানাইটা কিন্তু দারুণ বাজাচ্ছেন, কি বলো? আমি অনেক কষ্টে হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসি আমার ফুটল না। দিবানাথ বললেন, এক রাতের জন্য 200 টাকা নিচ্ছে, ভালো বাজাবে নাই বা কেন? কি রাগ বাজাচ্ছে বোঝো? দরবারি কানাড়া। আমি বলে উঠলাম, কাহা তো কার চুপ থাকা যায়, বলেই ফেললাম, আগে ওটা মালকোষ। একটু যেন দমে গেলেন আমার স্বামী। না, ওটা তো দরবারি কানাড়া। আমি শান্তভাবে বললাম, আমি মালকোষ চিনি। দরবারির সঙ্গে মালকোষের তফাৎ হলো মালকোষের ক্ষেত্রে। চুপ, একদম চুপ। চাপা স্বরে হঠাৎই হিসহিস করে উঠলেন দিবানাথ। আমার সঙ্গে তুমি একদম তর্ক করবে না, ওটা দরবারি কানাড়াই। মানুষটার আকস্মিক রুদ্র মূর্তিতে আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি, তবু গোঁ ছাড়েনি। হুম, ওটা মালকোষ, আপনি জানেন না। না, দরবারি কানাড়া। বাজি রাখবেন? কথাটা বেরিয়ে গেল হঠাৎ মুখ থেকে। ছোট্ট থেকেই এই আমার এক বিটকেল নেশা। দুধওয়ালা আসবে কিনা তাই নিয়ে মার সঙ্গে বাজি ধরি। কাপড় কাচার লোকটা সপ্তাহে কটা কাপড় ফাটাবে তাই নিয়ে বাবার সঙ্গে বাজি হয়। এছাড়া দাদা তো আছে, যে কোনো ছুতোয় বাজির লড়াই চলছে ভাই বোনে। বৃষ্টি, রোদ্দুর, শিলপড়া, কবিতার লাইন, পরীক্ষার রেজাল্ট, কি নিয়ে নয়। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত বাজিতে আমি হারিও নি। বাবা ঠাট্টার ছলে বলতেন,
মেয়ের আমার বাজি লগ্নে জন্ম। দিবানাথেরও যেন জেদ চেপে গেছে। বললেন, রাখবো রাখবো বাজি। হেরে যাবেন কিন্তু। দেখা যাক কে হারে। আধো অন্ধকারে দিবানাথের কালো কুচকুচে মণি দুটো জ্বলছিল। হারলে কি দিতে হবে শুনি। দুম করে বলে বসলাম, আজ রাত্রে আমার পাশে শোবেন না, ছোঁবেনও না আমাকে। রাজি? দিবানাথের নাকের পাটা ফুলছিল। আর যদি তুমি হারো? বলুন, আপনি কি চান? দেবানাথ কথা বললেন না, দরজা খুলে বেরিয়ে গেলেন। মিনিট কয়েক পর ফিরে এসে নিঃসারে খিল তুললেন। এক পা করে এগোলেন আমার দিকে। ক্রূর চোখে দেখছেন আমায়, যেন অন্যায়ভাবে তাকে ঠকিয়ে দিয়েছি আমি। হিংস্র দৃষ্টি সরালেন একসময়। ঘরে বেতের সোফা ছিল, সেখানেই আছুয়া হয়ে কাটিয়ে দিলেন রাত। ঘুমননি। তার আগুনের হলকার মতো নিঃশ্বাস অঘ্রাণের রাতকেও তপ্ত করে তুলেছিল। জয়ের তৃপ্তি স্থায়ী হল না। পরের রাত্রেই আমাকে অধিকার করলেন দিবানাথ। আমাদের সম্পর্কে একটা শনি ঢুকে গেল। দিবানাথ ছিলেন আমার শ্বশুর মশাইয়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়ার যেমন সুখ আছে, বিপদও কম নেই। এদের কামনায় কোনো লাগাম থাকে না, অনেক সময় তার সৃষ্টি ছাড়া পর্যায়েই চলে যায়। আমার শ্বশুর হরনাথ তার বিয়ের পরপরই জ্ঞাতি গোষ্ঠীর শরিকি বাড়ি ছেড়ে পৃথক হয়ে আসেন। নিজের ভাগটি বুঝে নিয়ে ভবানীপুরে এই দোতলা বাড়ি তৈরি করেন তিনি। সেই বাড়িতেই আমাদের বসবাস। দিবানাথের জন্মের বছরখানেকের মধ্যেই হরনাথের স্ত্রী বিয়োগ হয়, কিন্তু তিনি আর বিয়ে করেননি। কেন যে করেননি? করলে হয়তো দু একটা ভাই বোন থাকত দিবানাথের। নিদেন পক্ষে সংসারে একটা নারীর ছোঁয়া থাকলে দিবানাথের মধ্যে নিষ্ঠুরতা হয়তো কিছু কম হতো, হয়তোবা কিছু সুকুমার বৃত্তির বিকাশও হতে পারত তার হৃদয়ে। দিবানাথের নিষ্ঠুরতা ছিল ভিন্ন গোত্রে। শারীরিক নিগ্রহ তো দূরস্থান, কোনোদিনও আমাকে একটি কটু কথাও বলেননি তিনি। সত্যি বলতে কি, তার নিষ্ঠুরতাকে ভালোবাসা বলে ভ্রম হওয়াও বিচিত্র নয়। আসলে কি করে যে বোঝাই সে কথা। হতো কি, রাস্তার গ্যাসবাতি জ্বলতে না জ্বলতেই হাওড়ার কারখানা থেকে সোজা বাড়ি ফিরতেন দিবানাথ, মরিস মাইনর হাঁকিয়ে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার আগেই পৌঁছে গেছেন তিনি দোতলায়। আমাকে একবার চোখের দেখা দেখে তবেই তার স্বস্তি। যেন বা আমি এক অলিক মায়াবিনী। সকালে ছিলাম, বিকেলে মিলিয়ে যাব মহাশূন্যে। বাড়ির ঝি চাকর কি ভাবছে তার পরোয়া নেই। শয্যাশায়ী বাবার পাশে দুদণ্ড গিয়ে বসবেন তা নয়, সেই ঠায় বসে আছেন আমার সামনে। বসে আছেন তো আছেন। আমারও তখন কাজ একটাই, পাথরের মূর্তি হয়ে শুধু বসে থাকা। কোনো অছিলায় উঠতে গেলেই ঘোর বিপদ। প্রথম প্রথম বুঝিনি, হয়তোবা পানের বাটা আনতে গেছি। পরের দিন শ্যামার মা বরখাস্ত হয়ে গেল। জলখাবারের দেরি হচ্ছে দেখে রান্নাঘরে ঢুকেছি, ঠাকুরের চাকরি খতম। অতএব কি আর করা, বসে থাকো বসে থাকো বসে থাকো। নিস্তব্ধ নির্বাক। আমার সঙ্গে তার তেমন কোনো কথাই থাকতো না, কোনোদিনও ছিল কি? পুরুষের মুগ্ধ দৃষ্টির সামনে বসে থাকতে মেয়েদের খারাপ লাগে না। পুরুষের চোখই তো মেয়েদের আসল আয়না। তা হোক সে আমার স্বামীর মতোই ছ্যাতলা পড়া, কিন্তু আয়নার সামনেই বা কতক্ষণ স্থানবৎ হয়ে বসে থাকতে পারে মানুষ? আমার হাঁপ ধরে আসছিল। বিয়ের ৬-৭ মাসেই আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা। মনে হতো জলের ভেতরে আমাকে ডুবিয়ে মাথাটি চেপে আছেন দিবানাথ, আর আমি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে, কিন্তু পারছি না। আর আমার কষ্ট ছটফটানি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন আমার স্বামী। তখনই আমার সেই পুরনো ভুতুরে শখটা
জাগার দিয়ে উঠল। লেখালেখির যা প্রাণ চায় আমি তাই লিখব, যা মনে আসে লিখব। এও তো এক ধরনের অর্গল মুক্তি। ভেতরের কথাগুলো যদি প্রাণ পায় তাহলেও তো একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারি। তাই একদিন বসে গেলাম কালি কলম নিয়ে। কাগজে ফুটে উঠল এক অন্ধ মেয়ের কাহিনী। মেয়েটা শুধু স্পর্শ দিয়েই সমস্ত রকম রং অনুভব করতে পারে। লিখতে লিখতে আমি তন্ময়। ফিরলেন দিবানাথ। মিনিট কয়েক বুঝে উসখুস করলেন আরামকে দাঁড়ায়। তারপর উঠে এসে পিছনে দাঁড়িয়েছেন। একটু বিরক্ত স্বরে জিজ্ঞেস করলেন, কি করছো? চেয়ার থেকে আমি উঠলাম না, মুখও ঘোরালাম না। বললাম, লিখছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লিখছোটা কি? গল্প। দিবানাথের যেন সামান্য কৌতূহল হলো। ঝুঁকে পড়ে দেখলেন লেখাটা। 2-4 লাইন পড়ে তার আগ্রহ উবে গেল। বললেন, আমি এসেছি। ঠোঁটের ক্ষণে বিদ্রুপ খেলে গেল আমার। দেখেছি তো, আর তাই তো নড়িনি এখান থেকে। তুমি বসে বসে আমাকে দেখো, আমি লিখব। পরের দিন লেখার কাগজগুলো আর পাইনি, কলমটাও উধাও। সারা দুপুর আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কোথাও নেই। তাই শেষে নিমাইকে ডেকে নতুন কাগজ কলম কিনে আনলাম। আবার লিখছি অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন ফিরে এসে ঠাট্টা জুড়লেন। বললেন, তোমার গপ্প শেষ হলো? বললাম, কি করে হবে, কাগজ কলমটাই যে হারিয়ে গেল। দিবানাথ হাসছেন ফিকফিক। এবারেই লোকজন লেখাপড়ার মর্যাদা বোঝে না। আরে তুমি ওসব ছেড়েই দাও। আর সারাক্ষণ তোমার সামনে সঙের মতো বসে থাকি, তাই তো? থাকো না, ক্ষতি কি? দোহাই তোমার, আমাকে একটা কাজ নিয়ে থাকতে দাও। স্বামী খেটে খুটে ফিরলে তার সেবা যত্ন করাও তো বউয়ের কাজ। তুমি তো আমার সেবা নাও না, তার জন্য ঠাকুর চাকর আছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরে যেন গুমোট নেমে এলো। মাথার ওপর 4 ডানার পাখা ঘুরছে, তবুও যেন বাতাস স্থির। কেউ যেন টুটি টিপে রেখেছে হাওয়ার। পরদিন আবার আমার কাগজ কলম নিরুদ্দেশ। আমি আর বৃথা খুঁজিনি, জানি খুঁজে কোনো লাভ নেই। নিতাইকে দিয়ে আবার আনিয়ে নিয়েছি কাগজ কলম। আবার লিখছি এক অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন খানিকটা ক্ষুব্ধ, যদিও তার স্বরটি নিচু তারেই বাঁধা। বললেন, তোমার এই এক গপ্প লেখা কি চিরকাল চলবে? শেষ করতে না দিলে তো চলবেই। সরাসরি দিবানাথের দিকে তাকালাম। দিবানাথ এবার একটু মিইয়ে গেলেন, হাসলেন আলতো। শিশুরা দোষ করে ধরা পড়ে গেলেই যেমন হাসে, ঠিক তেমনটি। সময় নিয়ে বললেন, লিখছো ভালো, কিন্তু এইসব ছাইপাশ লিখে লাভ কি? তুমি বুঝবে না, যেমন আমাকে ঘটের মতো বসিয়ে রাখাটা আমি বুঝি না। কথা বলতে আবার সময় নিলেন দিবানাথ। বললেন, নিজে লিখবে, নিজেই পড়বে, এত পরিশ্রমের কি দরকার? লাইব্রেরি থেকে আমি ভালো ভালো বই এনে দেব, দুপুরে পড়ো। কথাটা হয়তো দিবানাথ ভেবে বলেননি, কিন্তু কোথায় যেন বিঁধল আমাকে। বললাম, আমার লেখা আমি একা পড়ব কেন, আরো অনেকে পড়বে। তুমি কি বাড়িতে আসর বসাবে নাকি? ওসব কিন্তু আমি পছন্দ করি না। আসর বসাবো কেন? কাগজে পাঠাবো, ছাপা হবে, লোকে পড়বে। তোমার লেখা ছাপা, লোকে? শব্দহীন হাসিতে আমার স্বামীর মুখ যেন কেমন ভেঙে চুরে যাচ্ছিল। তুমি কি পাগল? মনে মনে বললাম, হতে পারলে বোধহয় ভালোই হতো। কিন্তু মুখে বললাম, তোমার কি ধারণা
আমার লেখা ছাপার যোগ্য নয়? হাসি থেমে গেল হঠাৎ। মনে হলো দিবানাথ যেন হাসছিলেন না, হাসির ভান করছিলেন এতক্ষণ। মনের কোনো গোপন কথা লুকিয়ে রাখছিলেন হাসিতে। নীরস স্বরে বললেন, তোমার কি সন্দেহ আছে তাতে? কোন মুখ্য তোমার লেখা পুছবে? বাবার আদর পেয়ে পেয়ে তোমার মাথা বিগড়ে গেছে। এ কথাগুলো যেন মনের কথা নয়, আমাকে আঘাত করার জন্যই বলা। অপমানে আমি সংবিত হারালাম। বলে উঠলাম, বাজি, যদি আমার লেখাটা পূর্বাশায় ছাপা হয়? সন্দিগ্ধ চোখে আমাকে দেখছিলেন দিবানাথ। বোধহয় ফুলশয্যার স্মৃতিটা কাঁটা ফোটাচ্ছিল বুকে। আমি একদম সামনে গিয়ে দাঁড়ালাম। বাজি ধরতে ভয় পাচ্ছ বুঝি? কিসের ভয়? আমি ভয় টয় পাই না। তাহলে বলো যে যদি গল্পটা ছাপা হয় তুমি আর আমাকে লিখতে বাধা দেবে না, ওই নোংরা কাগজ লুকানোর খেলা আর খেলবে না। দিবানাথ সরে গেলেন। ঘরে পায়চারি করলেন খানিকক্ষণ। নিজের কুকর্মের জন্য এতটুকু ছায়া নেই তার মুখে। একটু পরে বললেন, যদি ছাপা না হয় তাহলে কি হবে জানো? জীবনে কখনো আর কাগজ কলম ধরতে পারবে না তুমি। রাজি? বেশ, রাজি। সত্যি 2-3 দিন আর তেমন বাধা এলো না। গল্পটা মনের মতো করে লিখে নিজের হাতেই ডাকে পাঠিয়ে দিলাম পূর্বাশায়। এখন ফলাফলের প্রতীক্ষা। দিন যায়, উত্তর আর আসে না। ভেতর থেকে একটা গভীর অবসাদ ছেয়ে ফেলছিল আমায়। বাজিতে না গিয়ে দিবানাথকে হাতে পায়ে ধরে বোঝালেই কি ভালো হতো? লেখার সময় কল্পনাতেই যেটুখানি আকাশ দেখতে পেয়েছিলাম তাও কি মুছে গেল চোখ থেকে? এমন সময় আমার শ্বশুরমশাই মারা গেলেন। আগেই মস্তিষ্কে রক্তক্ষরণে অসাড় ছিলেন তিনি। দোতলের এক কোণে জীবন মৃতের মতো বেঁচেছিলেন। সন্ন্যাস রোগ তার প্রাণটুকু হরণ করে নিল। আমার সঙ্গে শ্বশুরমশাইয়ের তেমন কোনো নৈকট্য গড়ে ওঠেনি। তার মৃত্যুও তাই তেমনভাবে ছুঁতে পারেনি আমায়। শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। দিবানাথ এমনিতেই স্বল্পভাষী, কথাবার্তা আরও কমে গেছে তার। এ বাড়িতে এসে অবধি বাবার ওপর তেমন টান তো দেখিনি, তবু যেন খানিকটা মন মরা দেখায় তাকে। মাসখানেক পর একদিন দাদা এলো বাড়িতে। খুশিতে চকচক করছে দাদার মুখ। বললে, হ্যাঁ রে খুকি, তুই পূর্বাশা পত্রিকায় লেখা পাঠিয়েছিলিস নাকি? আমার রক্ত ঝনঝন করে কেঁপে উঠল। বললাম, হ্যাঁ, কেন? জেনেও না জানার ভান করা হচ্ছে? হ্যাঁ, তোর লেখা বেরিয়েছে তো, কত সংখ্যার আগের সংখ্যায়। ভাবিস বিয়ে দিয়ে পর করে দিয়েছি, কোনো খবর রাখি না? না, তুই একটা অন্ধ মেয়েকে নিয়ে ওরকম দারুণ গল্প লিখলি কি করে? আমার বন্ধুদেরও আমি পড়িয়েছি। ওরকম গল্প লেখা কি 4টিখানি কথা? হ্যাঁ রে খুকি। আরও কি সব বলছিল দাদা, আমার ঠিক মনে নেই আজ। তবে দাদা চলে যাওয়ার পর একটা সন্দেহ কুড়ে কুড়ে খাচ্ছিল আমাকে। কাঠের দেরাজে দিবানাথের একটা নিজস্ব পুটুরি ছিল। অফিসের কাগজপত্র রাখতেন সেখানে। খুলে একটু ঘাঁটাঘাঁটি করতেই যা ভেবেছি তাই। পূর্বাশাটি রয়েছে। পত্রিকার ভাঁজে পূর্বাশার সম্পাদকের চিঠিও, আমাকে লেখা, মাস 4 আগে। আপনার সুলিখিত গল্পটি আমাদের চমৎকৃত করিয়াছে। আগামী সংখ্যায় রচনাটি প্রকাশিত হইবে। আপনার স্বামী আমাদের দপ্তরে লেখাটির খোঁজ করিতে আসিয়াছিলেন। তাহাকে পূর্বেই সংবাদটি জানাইয়াছিলাম। আশা করি তাহার হস্তে প্রেরিত কিঞ্চিৎ সম্মান মূল্যটিও আপনি ইতিমধ্যে পাইয়াছে। পূর্বাশার পাঠক মণ্ডলী আপনাকে আবার পাইতে ইচ্ছুক। আপনি আরও গল্প পাঠাইলে আমরা বাধিত হইব। চিঠি পড়ে এক অদ্ভুত শিহরণ জাগল আমার শরীরে।
একদিকে মুক্তির অপার পুলক, অন্যদিকে এক তীব্র বিবমিশা। শিকল ছিঁড়ে গেছে আমার, তবু শরীর জুড়ে কেন ওই তিতকুটে স্বাদ। আমি আমার স্বামীকে ঘৃণা করতে শুরু করলাম। দিবানাথ ছিলেন এক কথার মানুষ। তার কারখানার লোকজন বাড়িতে আসতো মাঝে মাঝে। তারা বলতো, দিবানাথ বাবুর কোনো আবেগ উচ্ছ্বাস নেই, কিন্তু তিনি যা বলেন তাই করেন। মাইনে বাড়াবেন তো বাড়াবেন, বাড়াবেন না তো কিছুতেই বাড়াবেন না। যেখানে যে জিনিস যেদিন ডেলিভারি যাওয়ার কথা, পৃথিবী উল্টে গেলেও সেখানে সেদিন মাল পৌঁছবেই। তাতে যদি তার লোকসান হয় তা হোক। কথাটা আমার বিশ্বাস হতো না। যে মানুষের পেটে এত প্যাঁচ, সে কি অত সোজা হতে পারে? কিন্তু কি আশ্চর্য, সেদিনের পর থেকে সত্যিই তিনি আর আমার সাহিত্য সাধনায় কোনো ব্যাঘাত সৃষ্টি করলেন না। উল্টে আমি এক নতুন প্রতিশোধের নেশায় মাতলাম। সারা দুপুর ঘুমোই, সন্ধে থেকে কাগজ কলম নিয়ে বসে। আকাশ ক্রমশ গাঢ় হতে থাকে, রাত নিশুত হয়, তারারা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। একসময় ফ্যাকাশে হয় আকাশ, তারা নেবে, ভোর আসে ধীর পায়ে। আমি লিখতে থাকি। তখনও একটি দিনের জন্য দিবানাথ আমাকে টানেন না বিছানায়, অথচ বুঝতে পারি তিনি জেগে আছেন। তার রক্তবর্ণ চোখ ধারালো ছুরি হয়ে ফালাফালা করতে চায় আমায়। তবু কলম থামাই না সারা রাত। কি লিখছি তাতে কিছু যায় আসে না, কিন্তু লোকটা পুরুক, নিজের বাসনার আগুনেই পুরুক লোকটা। খেলাটা যদিও বেশি দিন চলল না, বড়জোর হপ্তা তিনেক। তারপরই একদিন গা গুলে উঠল আমার, মাথা টলে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি ছোটাছুটি করে চারিদিক তোলপাড় করে ফেললেন দিবানাথ। মেয়ে ডাক্তার এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আমাকে, তারপর হাসল। কেউ একজন আসছে পৃথিবীতে। দিবানাথ যেন খুশি হলেন না তেমনটা। প্রথম সন্তানের আগমন বার্তা বাবাদের প্রায় পাগল করে তোলে, কিন্তু সেই আনন্দে ছিটে ফোটাও নেই দিবানাথের মধ্যে। আমি কাগজ কলমে আঁকিবুকি কাটতে কাটতে দেখি প্রায় সন্ধ্যাতেই ম্লান মুখ করে বসে আছেন আমার স্বামী। আকাশ পাতাল কি যেন ভাবছেন, বুঝিবা নিজের সঙ্গেই কোনো জটিল বোঝাপড়া চলছে তার। এর মধ্যে আরও দু একটা লেখা ছাপা হয়েছে আমার। নিজেই পত্রিকাগুলো সংগ্রহ করে আনলেন দেবানাথ। সম্পাদকীয় দপ্তরে কয়েকটা প্রশংসার চিঠি এসেছিল, সেগুলো নিজেই নিয়ে এলেন হাতে করে। আনন্দিত মুখে নয়, নিখুঁত কর্তব্য সারার মতোই। বুঝলাম বাজিতে হারাটা তার রক্তে সয়ে আসছে। আমার তখন 5 মাস চলছে। দিবানাথের ম্লান ভাবটা অনেকটা স্তিমিত। বাড়ি ফিরে আমার শরীরের খোঁজ খবর নেন, যত্ন আত্মীর ত্রুটি থাকতে দেন না। সামান্য হাসির কথায় অকারণেই বেশি বেশি হাসেন। আমিও সহজ করার চেষ্টা করছি নিজেকে। হঠাৎই একদিন পার্ক স্ট্রিটে নিলাম ঘর থেকে একরাশ কাচের পুতুল নিয়ে এলেন দিবানাথ। গাউন পরা পুতুল, শাড়ি পরা পুতুল, ঘাগরা পরা পুতুল। আমি তো হেসে বাঁচি না। বললাম, তোমার হঠাৎ পুতুল দিয়ে ঘর সাজানো শখ হলো যে? দিবানাথ হাসছিলেন। এসব পুতুল আমার মেয়ের জন্যে। মেয়েই হবে তোমায় কে বলল? মেয়েই হবে, আমি জানি। ধরো যদি ছেলে হয়? হতেই পারে না। আমি মেয়ে চাই, ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে। মেয়ের মধ্যে কি আমাকেই খুঁজতে চান দিবানাথ? মনটা পলকে বিষিয়ে গেল। যে শব্দটা মন থেকে নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই শব্দটাই ছিটকে এসেছে মুখ থেকে। বাজি, আমি বলছি ছেলে হবে। দিবানাথ যেন শুনতেই পেলেন না কথাটা। আনমনে বিড়বিড় করলেন, না না, দেখো, মেয়েই হবে। কখনো না, ছেলে হবে। দিবানাথ নিষ্পলক তাকালেন আমার দিকে। আমি বলে উঠলাম, বাজি ধরতে সাহস হচ্ছে না? দিবানাথের মুখ থেকে রক্ত সরে যাচ্ছিল।
ঢোক গিলে বললেন, ভয় কিসের? বাজি রাখাই যায়। তবে শর্ত? তুমিই বলো। ছেলে হলে আর কোনো সন্তান চাইতে পারবে না তুমি, আর মেয়ে হলে তুমি যা বলবে তাই। মেয়েকে কিভাবে মানুষ করবে তাই নিয়েও আমি নাক গলাতে যাব না। রাজি? দিবানাথ অস্ফুটে যেন কি বললেন আমি ঠিক শুনতে পাইনি। এতদিন স্বামীর ওপর কেমন যেন মায়া জেগেছিল আমার। আসলে মায়া না করুণা, হৃদয় নিংড়ানো কোনো অনুভূতি নয়। তবুও কেন যে বুকটা টলটল করে ওঠে, কেন? দিবানাথ ছিলেন আমার একমাত্র ছেলের পিতা, কিন্তু তিনি কোনোদিনও ছেলেকে একটুও ভালোবাসতে পারেননি। মাতৃসদনের সদ্যজাত শিশুকে দেখে তার মুখ পাংশু হয়ে গিয়েছিল। শুনেছি বাড়ি এসে তিনি নাকি সেদিন জলস্পর্শ করেননি। ছেলেকে তিনি কখনো কোলে নিতেন না, আদর করতেন না। তার কাছ থেকে এক ধরনের নির্মম উপেক্ষাই পেয়ে এসেছে আমার ছেলে। দিবানাথের ওপর যেটুকু মায়া এসেছিল আমার সেটুকুও চলে গেল ফলে ওই উপেক্ষা দেখে। দিবানাথকে বাদ দিয়ে এক পৃথক দুনিয়া নির্মাণ করে নিলাম আমি, আমার ছেলেকে নিয়ে, আমার লেখাকে নিয়ে। ক্রমশ আমার লেখার জগৎ ছড়িয়ে পড়তে লাগল। আমার প্রথম দিকের গল্পে বড় বেশি আবেগের বাহুল্য থাকত, আতিশয্য থাকত, নাটকীয়তা থাকত। সেগুলো ধীরে ধীরে কমে এলো। আমার কলম হয়ে উঠল রুক্ষতর, কঠিন। তবে ভাষার নিপুণ আঁচড়ে হৃদয়ের আরও গভীরে পৌঁছতে সমর্থ হলাম আমি। অনেক নামী কাগজেই নিয়মিত লেখা বেরোয় আমার। ছোট হলেও কিছু ভক্তকুল তৈরি হয়েছে। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। তার মধ্যে 4টি উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। সভা, সমাবেশ, সাহিত্য আসর এসব জায়গা থেকে ডাক আসে মাঝে মাঝে। প্রায়ই এখানে সেখানে যাই। পাঠক আর সমালোচকদের মতে আমি এখন বাংলা সাহিত্যে এক বিশিষ্ট লেখিকা। ছেলেকেও আমি মনের মতো করে মানুষ করেছি। ছোট থেকেই সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রীতিমতো ভালো রেজাল্ট করে খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। বছর 5 জন্য আমেরিকায় গিয়েছিল। ফিরে এসে এখানকারই এক বড়সড় প্রতিষ্ঠানে উঁচু পদে বহাল এখন। স্বভাবে সে যথেষ্ট শান্ত, বিনয়ী। আমি তার মধ্যে শৃঙ্খলাবোধ বপন করেছি। নিজের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছে সে। নাতি নাতনি, ছেলে, ছেলের বউ নিয়ে এখন আমার ভরাট সংসার। এই দীর্ঘ সময়ে দিবানাথের প্রায় কোনো বদলই হয়নি। তিনি মূলত কর্মী মানুষ, কারখানা নিয়েই পড়ে থেকেছেন বরাবর। একটা সময় গেছে যখন সকালে উঠে কাজে বেরিয়ে যেতেন আর ফিরতেন অনেক রাতে। মাঝে কারখানার অবস্থা কিছুকাল খারাপ গিয়েছিল। অর্ডার নেই, র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না, শ্রমিক অসন্তোষ লেগেই আছে। এইসব সে সময় খুব দুশ্চিন্তায় থাকতেন দিবানাথ, কিন্তু কখনো সান্ত্বনা খুঁজতে আসেননি আমার কাছে। আমার উপর এক অদ্ভুত ক্রোধে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ছেলে হওয়ার পর আমাদের বিছানা আলাদা হয়েছিল। ছেলে বড় হতে ঘরও আলাদা হয়ে গেছে। পাশের ঘরেই থাকেন, তবু যেন দূরত্ব বেড়ে গেছে বহু যোজন। কথাবার্তা হয় না যে তা নয়, তবে সেসব নিছকই মামুলি আলাপচারিতা, প্রাণহীন, শুকনো। আমার লেখা বা খ্যাতি সম্পর্কে তিনি বিন্দুমাত্র উৎসাহী নন। আমিও তার ব্যবসার হাল হকিকত নিয়ে সামান্যতম কৌতূহলও দেখাই না। সংসারে থেকেও দিবানাথ আমাদের সংসারের বাইরের মানুষ। শুধু একটা জিনিস আমি টের পাই, বাবার ছেলের মধ্যে একটা চোরা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দিবানাথের সঙ্গে সম্পর্কটা তেমন কাছের না হলেও বাবার উপর একটা টান আছে ছেলের। দিবানাথও যেন খানিকটা মান্য করেন ছেলেকে। ছেলের পীড়াপিড়িতেই ইদানি কারখানায় যাওয়া কমিয়ে দিয়েছিলেন দিবানাথ। বাড়িতেই থাকতেন, সার টবে বনসাই করে দিনরাত পরিচর্যা করতেন তাদের। স্বাভাবিক একটা গাছকে জোর করে বাড়তে না দেওয়ার মধ্যে এক ধরনের চাপা নৃশংসতা আছে, যেটা আমার একদম পছন্দ নয়।
হয়তো সেই জন্যই বনসাইয়ের প্রতি দিবানাথের এত আকর্ষণ। তবু বাধা দিইনি আমি। ভেবেছি পাশাপাশি দুটো রেল লাইনের মতো কেটে যাক না জীবনটা, যেমন কেটেছে এতদিন। কিন্তু কাটল না। নিয়তি বাদ সাধলেন। গত বছর শীতের শুরুতে রাত্রে শুতে যাওয়ার সময় হঠাৎ আমার বুকে যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা মানে সে এক অসহ্য অনুভূতি। কেউ যেন আমার হৃৎপিণ্ডে ধারালো নখের আঁচড় টানছে, মুঠোয় চেপে নিষ্পেষিত করছে আমার ফুসফুস। দরদর করে ঘামছি আমি। আর্তনাদও করে ফেলেছিলাম বোধহয়। অমনি পাশের ঘর থেকে ছুটে এসেছেন দিবানাথ। ছেলেকে ডাকার আগেই ডাক্তারকে টেলিফোন করেছেন। ডাক্তারের নির্দেশে রাত দুপুরে আমাকে নিয়ে নার্সিংহোমে ছুটেছেন। ফাড়াটা কেটে গেল। 7 দিন পর ফিরে এলাম বাড়িতে। হৃৎপিণ্ডের বাইরের দেওয়াল বড়সড় ঝাঁকুনি খেয়েছে একটা, কিন্তু ভাঙেনি। পূর্ণ বিশ্রামে খাঁচা মেরামত হয়ে যাবে। ফিরে আসার পর রোজ অনেক রাত অবধি আমার ঘরে বসে থাকতেন দিবানাথ। কথা নেই, বার্তা নেই, শুধু নিঃশব্দ উপস্থিতি। একসময়ের কুচকুচে কালো চোখের মণি ধূসর হয়ে এসেছে আজ, হয়তোবা নিষ্প্রভ। তবু যেন সেই চোখ বড় জীবন্ত মনে হতো আমার। মনে পড়ত এই একইভাবে একসময় আমার দিকে তাকিয়ে কত সন্ধ্যা, কত রাত্রি কাটাতে চেয়েছেন তিনি। অথচ আমি ওই দৃষ্টি সহ্য করতে পারিনি। তবে আজ পারছি। ওই চোখে এখন কোনো কাম নেই, মুগ্ধতা নেই, আসক্তি নেই। তবু ওই চোখে চোখ পড়লে কেন যে আমার গা ছমছম করে। একদিন বলেই ফেললাম, কি দেখো অত, আমি তো এখন বুড়ি। দিবানাথ আলগা হাসলেন। সুদর্শন মুখমণ্ডলটি ওই হাসিতে বড় মায়াবী ঠেকল আমার। স্মিত মুখে বললাম, আমার তো দিন ফুরিয়ে এলো গো। দিবানাথের চোখ মুহূর্তের জন্য ঝলসে উঠল, পরক্ষণে আবার ধূসর। ওই নীরব ঝলসে ওঠাতে আমি আর তেমন নাড়া খাই না। আবার হাসলাম, বললাম, রাগও কেন, সত্যিই আমার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, বাঁচার আর শক্তি পাই না। এবার বোধহয় যাব। বহুকাল পর দিবানাথ আমার কপালে হাত রাখলেন, বললেন, তোমার আগে আমি যাব। তা কি করে হয় বলো? তুমি আমার থেকে অনেক শক্ত সমর্থ, রোগ ব্যাধির বালাই নেই, আর আমার তো প্রথম ঘন্টা বেজেই গেল। বাজুক, তবুও আমি আগে যাব, যাবই। হঠাৎই পাশার দানটা পড়ে গেল। 3 যুগেরও বেশি ভুলে থাকা কথাটাই হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে আমার। বাজি ধরবে? বাজি? সহসা হাত সরিয়ে নিলেন দিবানাথ। পড়ে থাকা দান ফিরিয়ে নিলাম না আমি। বললাম, বাজি রাখতে ভয় পাচ্ছ বুঝি? দিবানাথ কখনো যা করেননি তাই করে উঠলেন। আচমকা চিৎকার করে উঠেছেন, না, আমি ভয় পাচ্ছি না, রাখলাম বাজি। একবারও কি তুমি জীবনে হারবে না? দিবানাথের চিৎকার আর্তনাদ হয়ে মথিত করছিল রাগটাকে, নীলাভ অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ঘরের প্রাচীন কড়িবর্গাও যেন কাঁপছিল থরথর। পরদিন থেকে দিবানাথকে আর খুঁজে পাওয়া গেল না। এক হিমেল ভরে নিরুদ্দেশ হয়ে গেলেন দিবানাথ। দিবানাথ নেই, না, নেই বলাটা ভুল। নেই শব্দটাতে একটা সমাপ্তি আছে। তিনি কোথায় আছেন, আদেও আছেন কিনা আমি এখন জানি না।
বাবাকে খোঁজার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি আমার ছেলে। পুলিশে খবর দিয়েছে, রেডিও, টিভি, খবরের কাগজ সর্বত্র নিরুদ্দেশের বিজ্ঞাপন দিয়েছে বারবার। যেখান থেকে খবর এসেছে ছুটে গেছে। প্রাইভেট ডিটেকটিভও লাগিয়েছিল, কিন্তু লাভ হয়নি। ৭৪ বছরের দিবানাথ যেন কর্পূরের মতো উবে গেছেন। হঠাৎই গত আষাঢ়ে বেনারস থেকে একটা চিঠি এলো, কোনো এক উষারঞ্জন নস্করের লেখা। আমার স্বামী নাকি জ্যৈষ্ঠ মাসে দশাশ্বমেধ ঘাটে অসুস্থ হয়ে পড়েছিলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু। মৃত্যুর আগে উষারঞ্জনকে ঠিকানাটা দিয়ে গিয়েছিলেন তিনি। বলেছিলেন ঠিক যেন ১ মাস পর সংবাদটি তার ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেটাই নাকি ছিল তার শেষ ইচ্ছা। বুকটা ফাঁকা হয়ে গেল আমার। যে মানুষটা আমার জীবনে নেই, যার অস্তিত্ব আমি বিয়ের দিন থেকেই মুছতে চেয়েছি, তার মৃত্যু সংবাদ কেন যে এমন করে শূন্য করে দিল আমাকে। ছেলে খবর পেয়েই ছুটে এসেছিল অফিস থেকে, কিন্তু চিঠিটা দেখে কেমন যেন বিশ্বাস হয়নি তার। চিঠির ভাষাটি যেন বড় বেশি বাবার ছাদ ঘেঁষা। সেই রাত্রে ট্রেন ধরল বেনারসে। ৪ দিন পর মুখ কালো করে ফিরে এলো। গোটা শহর চষে বেরিয়েও কোনো উষারঞ্জন নস্করের সন্ধান পায়নি সে। দশাশ্বমেধ ঘাটেও ৪-৬ মাসের মধ্যে ওই রকম কোনো অসুস্থতা বা মৃত্যুর খবর জানা নেই কারো। ওখানকার কোনো হাসপাতালেরও না, পুলিশেরও না, আশপাশের লোকজনেরও না। আমি আর কাগজ কলম নিয়ে বসতে পারি না। বসলেও একটি অক্ষরও আসে না আমার মাথায়। ছেলে, নাতি, নাতনি আমার এত প্রিয়, কিন্তু তাদেরও আজকাল সহ্য করতে পারি না। ঘরে এলে দূর দূর করে বিদেয় করে দিই। কাজের লোকেরা আমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে। তারা কি বলে তাও আমি জানি। বলে বুড়ো পালাতে বুড়ির মাথায় ছিট ধরেছে। তা তো ধরেছেই। আমি যে স্পষ্ট দেখতে পাই, কালো কুলো নির্বোধ লোকটা মরিয়া হয়ে একটা বাজি অন্তত জিততে চাইছে, শেষ বাজি। আমাকে নিঃস্ব করে দিয়ে আগে পালাতে চান দিবানাথ। কিন্তু বসুন্ধরা তো তা হতে দেবে না। এ বাজিটাও যে তাকেই জিততে হবে। বসুন্ধরা কি দিবানাথকে কম ভালোবাসে? ঘৃণা আর ভালোবাসায় কতটুকুই বা ব্যবধান? দিবানাথ কি কোনোদিনও তা বুঝবে? শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত বাজি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।